কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আমি আবারও বলছি, প্রেপোজিশনস ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ স্পোকেন ইংলিশে প্রেপোজিশনের ব্যবহারটা আমরা কিভাবে করি বা কিভাবে করব। Comprehensive guide to understand and using prepositions correctly in spoken and written English with Bangla meaning and example. Sentences for every key preposition. অর্থাৎ কি বলছে দেখেন, হোয়াট ইজ প্রেপোজিশন? প্রেপোজিশন কি? প্রেপোজিশন শব্দটি দুটি অংশের সমন্বয়ে গঠিত হয়। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। ডেফিনেশনটা কি? যে শব্দ বা ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। উদাহরণ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে বলছে যে দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন শব্দটি প্রেপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে পূর্বে অবস্থান। মানে কিসের অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা মূলত অবস্থান করে সেটাকে আমরা প্রেপোজিশন বলছি। এখন দেখেন, কমন কিছু প্রেপোজিশন যেগুলো বহুল ব্যবহৃত হয় অ্যাজ ইউজুয়াল আমাদের ডে টু ডে লাইফে, সেই প্রেপোজিশন গুলোর ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি শিখবো। যেমন অ্যাবাউট, এর মানে হচ্ছে সম্পর্কে, বিষয় বা প্রায়। এই ধরনের অর্থ প্রকাশ করতে অ্যাবাউট প্রেপোজিশনটি ব্যবহৃত হয়। প্রত্যেকটা প্রেপোজিশনের একদম সার্টেন কোনো মানে হয় না, নির্দিষ্ট কোনো মানে হয় না। একটা প্রেপোজিশন বিভিন্ন সেন্সে বিভিন্ন অর্থ দিতে ব্যবহার হতে পারে। অ্যাবাভ, 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 উপরে, স্পর্শ না করে শূন্যে স্থির অবস্থা প্রকাশ করে। তো অ্যাবাউট মানে কি? যেমন আই আই নো অ্যাবাউট ইংলিশ গ্রামার, আমি ইংরেজি গ্রামার সম্পর্কে জানি। অ্যাবাভ মানে কি? যেমন দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপর একটা লাইট আছে, সো দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। এইভাবে এটার ব্যবহার হয়। অ্যাক্রস, আড়াআড়ি ভাবে বা ওপারে। হ্যাঁ, হি রান অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠের এই মাথা থেকে ওই মাথা দৌড়ে আসলো, আড়াআড়ি ভাবে দৌড়ালো, ওই পার থেকে এই পার আসলো, এরকম। সো এই প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আমরা দেখবো। আফটার মানে পরে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যালং মানে বরাবর, মিড মাঝখানে, মাং অনেকের মধ্যে, রাউন্ড চারপাশে, অ্যাট তে, এ দিকে, যে কোনো ছোট স্থান বা জায়গার পূর্বে বা সার্টেন টাইমের আগে মূলত অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখবো, একটু ওয়েট করেন। বিফোর মানে আগে, বাহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড বলতে পারেন। বিলো মানে নিচে, পদমর্যাদা বা স্তরে নিচে থাকা বোঝাতে বিলো বসে। বিনিথ এর মানে হচ্ছে নিচে কোনো কিছু চাপা পড়া অর্থে নিচে বসে। বিসাইড মানে পাশে। বিসাইডস মানে তাছাড়া বা এছাড়াও। এখানে দুটো বিসাইড দেখেন, একটার সাথে এস আছে, একটার সাথে এস নাই। বিটুইন মানে দুইয়ের মধ্যে। বিয়ন্ড মানে সাধ্যের বাহিরে, সীমানার বাহিরে, কল্পনার বাহিরে, এরকম বোঝায়। বাই দ্বারা, দিয়ে, পাশে, সময়ের মধ্যে বোঝাতে বাইয়ের ব্যবহার হয়। ডাউন নিচের দিকে, ডাউন নিচের দিকে। ডিউরিং চলাকালীন, সময় বা ব্যাপিয়া বোঝাতে ডিউরিং প্রিপোজিশনের ব্যবহার হয়। ডিউরিং, ডিউরিং, এরকম। এক্সপেক্ট মানে ছাড়া বা ব্যতীত। ফর জন্য, ধরে বা যাবত বোঝাতে এর ব্যবহারটা হয়। ফ্রম থেকে বা হতে, ফ্রম থেকে বা হতে। ইন মধ্যে, ভিতরে বা বড় স্থান বা সময় বোঝাতে ইন বসে। ইনসাইড ভেতরে। ইনটু ভেতরের দিকে, বাইরে থেকে ভেতরে প্রবেশ বোঝাতে ইনটু বসে। নেয়ার কাছে বা নিকটে বোঝায়। অফ ও এফ অফ এ মালিকানা বা সম্পর্ক বোঝাতে বসে। ও ডাবল এফ অফ দূরে, বিচ্ছিন্ন বা বন্ধ অর্থে বসে। অর্থাৎ দুটো অফ আছে, একটা হচ্ছে ও ডাবল এফ যার মানে বন্ধ করা, ক্লোজ করা, আর ও এফ অফ মানে এর অধিকারে থাকা বা মালিকানায় থাকা বোঝায়। অন মানে উপরে, কোনো কিছু স্পর্শ করে থাকে। হ্যাঁ, যেমন দ্য মাউস ইজ অন দ্য টেবল, এরকম। হ্যাঁ, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল। অন টু উপরের দিকে, গতিশীল অবস্থায় উপরের দিকে কোনো কিছু উঠতে থাকে, অন টু বসে। অপোজিট উল্টো দিকে। আউট বাইরে, আউটসাইড বাইরের দিকে। ওভার উপরে, মাথার উপরে বা এক পাশ থেকে অন্য পাশে। হ্যাঁ, পাস্ট অতীত বা পার হয়ে যাওয়া। সিন্স থেকে, নির্দিষ্ট সময়ের শুরু বোঝাতে ব্যবহৃত হয়। থ্রো মানে মধ্যে দিয়ে, এক পাশ থেকে অন্য পাশে। টিল বা আনটিল মানে পর্যন্ত, টিল বা আনটিল মানে পর্যন্ত। টু দিকে, প্রতি বা কাছে অর্থ প্রকাশ করতে টু বসে। টুয়ার্ডস কোনো কিছুর দিকে, বরাবর বোঝায়, অর্থাৎ সার্টেইন ডেস্টিনেশন বোঝাতে টু বসে। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আপনি যদি বলেন আমি স্কুলের দিকে যাচ্ছি, একদম স্কুল পর্যন্ত যাবেন কিনা জানেন না। আনসার্টেইন ডেস্টিনেশন যদি বোঝায় তাহলে টুয়ার্ডস বসে।
আন্ডার মানে নিচে, সরাসরি কোনো কিছুর নিচে। আন্ডারনেথ, আন্ডারনেথ মানে নিচে। আপ মানে উপরের দিকে, আপ মানে, হ্যাঁ, উপর, উপরের উপর সাধারণত গতি বা জোর বোঝাতে বসে। উইথ মানে সাথে বা দিয়ে। উইদিন মানে নির্দিষ্ট সময় বা সীমানার মধ্যে বোঝাতে বসে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। এই যে উইথ, সাথে বা দিয়ে, এটা যন্ত্রপাতি বা বস্তু বোঝায়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। কোনো ব্যক্তিকে বোঝাতে, ব্যক্তির সাথে, ব্যক্তির কাছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আহ, সে আমার সাথে বিয়ে করেছিল, কথাটা বোঝেন। মেয়েটা আমার সাথে বিয়ে করেছিল বা মেয়েটা আমাকে বিয়ে করেছিল। দ্য গার্ল ম্যারিড উইথ মি হয় না, টু মি হয় ব্যক্তি বোঝাতে। কিন্তু আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ দিস পেন, অর্থাৎ ব্যক্তি বোঝাতে সাথে বা কাছে দিয়ে টু বসে, কিন্তু উইথ না। আর বস্তু বোঝাতে উইথ বসে, এখানে এই জন্য বলছে যন্ত্রপাতি বা বস্তু বোঝাতে উইথ বসে। প্রেপোজিশন অ্যাট এর ব্যবহার, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এটা টিচারের উপর ডিপেন্ড করে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাট কয়টা জায়গায় বসে দেখেন। নির্দিষ্ট সময়, ছোট স্থান, নির্দিষ্ট দিক বা অবস্থা বোঝাতে অ্যাট বসে। মূলত অ্যাট এর ব্যবহার দুইটা, এটা মনে রাখবেন। এর বাইরে যদি থাকে একটু পড়বেন নিজের মতো করে, বাট মেইনলি অ্যাট এর ব্যবহার দুইটা। একটা হচ্ছে সার্টেইন টাইম বা ঘড়ির কাটার আগে অ্যাট বসে। কি বললাম আমি? সার্টেইন টাইম বা ঘড়ির কাটা। এই সার্টেইন টাইম বা ঘড়ির কাটা বলতে মূলত কি বোঝায়? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, ভালোভাবে আমাকে বোঝার চেষ্টা করেন। যেমন আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, এই যে একটা শার্প টাইম আমি বলে দিলাম, এটা বলে যদি আমি নোটিশটা দেই, তাহলে ইংলিশে কি হবে? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এরকম, ঠিক আছে? এছাড়া, এছাড়া সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. সো এইভাবে আর কি এটা বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখেন, আরেকটু আরেকটু বোঝার চেষ্টা করেন, আরেকটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে ছোট স্থানের আগে অ্যাট প্রিপজিশন বসে, যে কোনো ছোট স্থান। হি ইজ অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে আছে। যে কোনো বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, ভিলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, কোর্ট, এনি কাইন্ডস অফ ইনস্টিটিউশন, অডিটোরিয়াম, এই ধরনের কোনো প্লেস বা জায়গার আগে অ্যাট বসে। বাট যদি বড় জায়গা হয়, ফর এক্সাম্পল ক্যাপিটাল বা বড় কোনো সিটি, বড় কোনো কান্ট্রি, এগুলোর আগে ইন প্রিপজিশন বসে। হি লিভস ইন লন্ডন, অ্যাট লন্ডন হয় না। হি লিভস ইন ঢাকা, এরকম। বাট ছোট ছোট জায়গার আগে অ্যাট প্রিপজিশন বসে। সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। বলছে দ্য মিটিং ইজ অ্যাট 5 p.m. লুক এট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। বলছে নির্দিষ্ট দিক বা অবস্থা বোঝাতেও অ্যাট বসে। দ্য ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন, শি ইজ গুড অ্যাট ইংলিশ, কিসে দক্ষ? ইংলিশ। এই গুড অ্যাট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে প্রতিটা প্রেপোজিশনের নির্দিষ্ট কিছু নিয়ম বা রুলস থাকার বাইরে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকে। এটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিব, যেগুলো মূলত বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। অর্থাৎ নির্দিষ্ট কিছু রুলস এর বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসে একটা নির্দিষ্ট অর্থ দিয়ে থাকে। মানে অলওয়েজ ওই ওয়ার্ডের সাথে ওই প্রেপোজিশনটাই বসবে। এটা মেমোরাইজ করতে হয়, মেমোরাইজিং পার্টে থাকে। তো দেখেন, ইন বড় স্থান, মাস বা বছর, কোনো ঋতু বা কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে ইনের ব্যবহার হয়। ইনের প্রথম ব্যবহার হচ্ছে যে কোনো বড় জায়গা, যেমন দে লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, এরকম জায়গায় ইন বসে। এরপর হচ্ছে দেখেন, বলছে ফোনটি আমার পকেটের ভিতরে, ভিতরে বোঝাতে ফোন ইজ ইন মাই পকেট। মাস বা বছরের আগে ইন বসে, মনে রাখবেন এটা। মান্থ অর ইয়ার, যে কোনো সাল অথবা মাসের নামের আগে ইন বসে। মনে রাখবেন, ইংলিশের সময়কে বোঝানোর জন্য, টাইমকে ইন্ডিকেট করার জন্য মূলত তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়, তিনটা: অ্যাট, ইন এবং অন। সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে, আর কোনো ডে বা ডেট, বার বা তারিখের আগে অন বসে। বার বা তারিখের আগে অন বসে। মনে করেন আজ 16 তারিখ, এর আগে অন বসবে। আজ শনিবার, আজ রবিবার, আজ সোমবার, এর আগে অন বসবে। কিন্তু জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, এর আগে ইন বসবে। যেমন
হি ওয়াজ বর্ন ইন 1998, সে 1998 সালে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। উই প্লেড ফুটবল ইন দ্য আফটারনুন, আমরা বিকালে ফুটবল খেলি। প্লিজ স্পিক ইন ইংলিশ, দয়া করে ইংরেজিতে কথা বলুন। অর্থাৎ কোনো বিষয়, আবারও বলছি, কোনো বিষয়, কোনো সাবজেক্ট অথবা ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার আগেও ইন প্রিপোজিশন বসে। সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ, বিষয় বা ভাষার আগে ইন প্রিপোজিশন বসে। আবারও মনে রাখবেন, কোনো বিষয় বা ভাষার আগে ইন প্রিপোজিশন বসে। কোনো তলের ওপর স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। এছাড়া বলছে দিন বা তারিখের আগে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অবজেক্টকে টেবিল, টেবিলের উপর বুকটা আছে, বইটা টেবিলকে স্পর্শ করে রাখা যদি থাকে তাহলে অন বসে। যদি অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকে তাহলে অ্যাবাভ বসে। মনে করেন একটা বই এরকম ঝোলানো আছে উপরে সিলিং এর সাথে, এরকম ঝোলানো, যেমন একটা সিলিং ফ্যান যদি স্থির অবস্থায় থাকে, এসি যদি স্থির অবস্থায় থাকে, লাইট বা কারেন্টের বাল্ব যদি উপরে স্থির অবস্থায় থাকে এবং সেটাকে এমন কোনো অবজেক্টের সাথে কম্পেয়ার করছি যেটার সাথে টাচ করে নেই, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার সাথে কম্পেয়ার করছি, আমার মাথার সাথে ওই জিনিসগুলো টাচ করে নেই, অ্যাবাভ বসে। বাট এই ফোনটা যদি আমার মাথার উপর থাকে, দ্য মোবাইল ইজ অন মাই হেড, অন, এরকম থাকলে অ্যাবাভ। যদি এই উপর দিয়ে দৌড়াতে থাকে, অবজেক্টকে স্পর্শ না করে কোনো কিছু উপরে দৌড়ায়, তখন ওভারের ব্যবহার হয়। দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠছে, দ্য বার্ডস পাখি আর ফ্লাইং, একটা গাছ আছে, গাছকে স্পর্শ না করে উপর দিয়ে কিছু পাখি উঠছে, সো দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। এইভাবে অন, অ্যাবাভ অ্যান্ড ওভার এর ব্যবহার হয়। তিনটা ওয়ার্ডের অর্থই উপরে, অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। বাট পার্থক্য এটা, সময়কে মেনশন করার জন্য অন, ইন বা অ্যাট এর ব্যবহার হয়। ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে, যেমন আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 PM, আমি রাত 10টায় আপনাদের ক্লাস নেবো, অ্যাট বসালাম। মাস বা বছরের আগে ইন বসে, ওই যে হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি অথবা হি ওয়াজ বর্ন ইন 1998। আবার ডে অর ডেট, বার অথবা তারিখের আগে অন বসে, যেমন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। এই যে ডেট থাকলে, বাট আমি যদি জাস্ট বলি যে ডিসেম্বর মাসে বিজয় দিবস পালন করা হয়, হ্যাঁ, তাহলে ভিক্টরি ডে ইজ অবজার্ভ ইন ডিসেম্বর, বাট যখন এই তারিখ মেনশন করছি অন 16 ডিসেম্বর, এটা বুঝতে হবে। হ্যাঁ, আগামী সোমবার আমি তোমার অফিসে আসবো, আই উইল কাম টু ইয়োর অফিস অন মানডে, অন মানডে। এরকম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, এনি কাইন্ডস অফ ডে বা ডেট এর আগে অন প্রিপোজিশন বসে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, আর ইউ অন দ্য বাস, এই যে তুমি কি বাসে আছো, কোনো যানবাহন, ভেহিকল, এইটাতে অন এবং ইন দুটো প্রেপোজিশনেরই ব্যবহার হয়। যে যানবাহনের ভিতরে অনেকটা স্পেস থাকে সেখানে অনের ব্যবহার হয়, যেখানে আর কোনো স্পেস থাকে না সেখানে ইনের ব্যবহার হয়। যদি প্রাইভেট কার বোঝায়, আর ইউ ইন দ্য প্রাইভেট কার বলতে হয়, কারণ ওর ভিতরে আর তেমন স্পেস থাকে না। বা বাস বা ট্রেন, এদের ভিতরে স্পেস থাকে ভিতরে, এখানে অনের ব্যবহার করতে হয়। এইভাবে সিচুয়েশন বুঝে এটা করা যায়, এটা আপনারা পারবেন, একটু ওয়েট করেন। এটা তো আমি শুধু এই ধরনের রুলস দেখাবো না, আমি প্রচুর পরিমাণে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করাই। যখন প্র্যাকটিক্যাল প্যাসেজ গুলো আমি অ্যানালাইসিস করাবো, প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আমি তখন বলে দিব, স্মরণ করাই দিব। এটা একদিনে হয় না, একদিনে এটা মুখস্থ করে কেউ ধরেও রাখতে পারে না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয়। বাট আপনার কাজ থাকবে একদিনে কি করা, প্রতিটা প্রেপোজিশনের ব্যবহার দেখা, জানা, সেন্স বোঝা, অর্থটা বুঝে রাখা। মুখস্থ একদিনে তো আর কেউ করতে পারে না, কিন্তু এগুলোকে আমি ডেইলি প্যাসেজ প্র্যাকটিসের মাধ্যমে যখন প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতরে আমরা মুভ করব, আমি আপনাদের স্মরণ করাই দিব। সেখান থেকে দেখবেন 3 দিন 4 দিন প্র্যাকটিস করলে এটা ডেভেলপমেন্ট এসে যাবে। টু, কোনো দিকে গতি বা কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু এর ব্যবহার হয়। অর্থাৎ আই গো টু স্কুল এভরিডে, কোন একটা দিকে যাওয়া বোঝাতে, এটা নির্দিষ্ট দিক হতে হয়, সার্টেন ডেস্টিনেশন হতে হয়। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। হ্যাঁ, গিভ দ্য পেন টু হিম, কলমটি তাকে দাও। হ্যাঁ, কারো কাছে বোঝাতে, কারো প্রতি। লিসেন টু মি কেয়ারফুলি, আমাকে ভালোভাবে শোনো। হি ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট, সে ঢাকা থেকে সিলেটে গিয়েছিল। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। ফর, ফরের ব্যবহারটা কোথায় হয়? প্রিপোজিশন ফর, কোনো কারণ, কারো জন্য বা সময়ের ব্যাপ্তি, পিরিয়ড অফ টাইম বোঝাতে ফরের ব্যবহার হয়। মূলত ফরের বাংলা অর্থ কি? এটা একটা চতুর্থী বিভক্তি, তাই না? ফর মানে জন্য, বাংলাটা বুঝতে হয়। যেমন দ্য গিফট ইজ ফর ইউ,
এই উপহারটি তোমার জন্য। হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ধরে, যাবত বা ব্যাপিয়া বোঝায়, পিরিয়ড অফ টাইম যদি থাকে তাহলে ফর এর ব্যবহার হয়। পয়েন্ট অফ টাইম যদি থাকে, থেকে যদি বোঝায়, তাহলে সিন্স এর ব্যবহার হয়। আমি যদি বলি সে সকাল থেকে অপেক্ষা করছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, এরকম হয়। আর সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, ফর 2 আওয়ার্স। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছো? আই এম সরি ফর মাই মিস্টেক, আমি আমার ভুলের জন্য দুঃখিত। ইজ দ্য বাস ফর চিটাগাং, এই বাসটা কি চট্টগ্রামের জন্য? ফরের বাংলা অর্থ কি? জন্য। এতটুকু যদি বুঝতে পারি। আর ফরের ব্যবহারটা হয় পিরিয়ড অফ টাইম বোঝাতে, পিরিয়ড অফ টাইম বোঝাতে। এছাড়া আমি আরেকটা ব্যবহার একটু বলি, যেটা অনেকে ভুল করে। বিনিময় বোঝাতে ফর বসে, বিনিময়। কেমন জানেন? কোনো কিছু কেনাকাটা করতেও ফরের ব্যবহারটা হয়। যেমন আমি 5,000 টাকা দিয়ে এই মোবাইলটি কিনেছিলাম। আই বট দিস মোবাইল ফর 5,000 টাকা। মানে 5,000 টাকার বিনিময়ে এই মোবাইলটি কিনেছিলাম। আবার কোনো কিছু এই এই যে ক্রয় করা বা কেনা অর্থে অ্যাটের ব্যবহার হয়। যেমন আলু 50 টাকা কেজিতে বিক্রি হয়, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। বা আমি 5,000 টাকায় এই মোবাইলটি কিনেছিলাম। আই বট দিস মোবাইল অ্যাট 5,000 টাকা। এটা বসানো যায়, কিন্তু এখানে ফর ব্যবহার করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফর মানে বিনিময় বা মাধ্যম বোঝায়, অর্থাৎ 5,000 টাকার বিনিময়ে আমি এই মোবাইলটা কিনেছিলাম, এই টাকাটা দিয়ে আমি ওটা নিয়েছিলাম। এই যে দিয়ে নেওয়া, দ্যাট ইজ কল্ড বিনিময়। দিয়ে নেওয়া, টাকা দিছি, মোবাইল আমাকে দিছে। হ্যাঁ। সো এখানে ফরের ব্যবহার হয়, ঠিক আছে, কেনাকাটা করা অর্থে। আই বট 2 কেজি apples at 200 টাকা। মানে আমি 2,000 টাকায়, মানে 200 টাকায় 2 কেজি আপেল কিনেছিলাম। বাট এই অ্যাট ব্যবহার করলে এটা কারেক্ট আছে, ভুল না। 2,000 টাকায়, অ্যাট মানে টাকায়, আয় এরকম বোঝায়, টাকাতে, এরকম। কিন্তু যদি ফর বসান সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আই বট 2 কেজি আপেল ফর 200 টাকা, এরকম। সো এরপর দেখেন, ফ্রম, কোন স্থান থেকে, কারো কাছে থেকে বা সময়ের শুরু হওয়া বোঝাতে ফ্রম এর ব্যবহার হয়। জাস্ট ফ্রম মানে থেকে, এতটুকু মনে রাখলেই হয়। হি কেম ফ্রম জাপান, সে জাপান থেকে এসেছে। আই রিসিভ দ্য লেটার ফ্রম হিম, আমি তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। দ্য শপ ইজ ওপেন ফ্রম 10 AM, দোকানটি সকাল 10টা থেকে খোলা। আপেল, এটা এটা ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আপেল পড়লো। সেভ দ্য ফাইল ফ্রম ডিলেটিং, ফাইলটি ডিলিট হওয়া থেকে বাঁচাও। আচ্ছা, যাই হোক। প্রেপোজিশন উইথ, কারোর সাথে কোনো কিছু দিয়ে কাজ করা বোঝাতে এটার ব্যবহার হয়। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে থাকি। কাট দ্য আপেল উইথ আ নাইফ, এই ছুরিটি দিয়ে আপেলটি কাটো। আর ইউ এংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে আছো? হি রাইট উইথ আ পেন, সে কলম দিয়ে লেখে। হ্যান্ডেল দ্য গ্লাস উইথ কেয়ার, গ্লাসটি যত্নের সাথে ধরো। বাই, যাতায়াতের মাধ্যম, পাশে, কারো দ্বারা, কাজ হওয়া বা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বাই এর ব্যবহার হয়। দেখেন এগুলো নিজে পড়লেই হয়, কিন্তু আমি কেন বলছি বা পড়াচ্ছি, দেখেন আমি কিন্তু প্রতিটা প্রেপোজিশনের সাথে এক্সট্রা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি বা কথা বলছি, কম্পেয়ার করছি। যেমন ফরের সাথে সিন্স এর কম্পেয়ার করলাম, ফরকে বিনিময় অর্থে প্রকাশ করে এটা বললাম, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার এর কথা বললাম। এগুলো তো আর এখানে ওইভাবে লেখা নাই। তো এই জন্য রেকর্ডেড ক্লাসটা একবার দেখবেন, এই আলোচনাটার দরকার আছে। আদারওয়াইজ আপনি নিজে নিজে প্র্যাকটিস করলেই পারবেন, বাট এই কথাগুলো না বললে আপনার এই 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 জায়গাটাতে অস্পষ্টতা থেকে যাবে। লাইভ ক্লাস করার বেনিফিট এটাই। হি গোস টু অফিস বাই বাস, সে বাসে করে অফিসে যায়। সিট বাই মি, আমার পাশে বসো। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই রহিম, কাজটি রহিমের দ্বারা করা হয়েছিল। সেন্ড দ্য রিপোর্ট বাই 5 PM, বিকেল 5টার ভিতর রিপোর্টটি পাঠাও। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। বা পার্সেন্টেজ বোঝাতে বাই এর ব্যবহার হয়, যেটা এখানে দেওয়া নেই। পার্সেন্টেজ, যেমন সে দিন দিন ইংরেজি উন্নতি করছে। হি ইজ ইমপ্রুভিং ইংলিশ ডে বাই ডে, হি ইজ ডেভেলপিং ডে বাই ডে, এরকম আমরা বলি না? বা দিস বেড ইজ 2 feet by 5 feet, এরকম অর্থ আমরা বসাই বা এর ব্যবহারটা করি। অফ, ও এফ, অফ, এর, মালিকানা বা কোনো কিছু তৈরি বা সম্পর্ক বোঝাতে বসে। দিস ইজ দ্য হাউস অফ মিস্টার খান, এটা মিস্টার খানের বাড়ি। মিস্টার খান অফ মিস্টার খান, মিস্টার খানের। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং নীল। হ্যাঁ। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই রিংটা সোনার তৈরি। গোল্ড মানে সোনা, অফ গোল্ড সোনার, তাহলে অফ মানে কি? র। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নাও, তোমার যত্ন নিও।
বিটুইন, দুইয়ের মধ্যে তুলনা করা বোঝাতে বিটুইন বসে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু ব্রাদার্স, আমি দুই ভাইয়ের ভিতর আমটি ভাগ করে দাও। দুইজনের ভিতর তুলনা করা বোঝাতে বিটুইন বসে। মনে রাখবেন, যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় তাহলে অ্যামাং এর ব্যবহার হয়। আমি যদি বলতাম আ- আপ- আমটা তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, তখন আর বিটুইন বসানো যেত না। ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামাং দ্য থ্রি ব্রাদার্স এরকম বলতে হতো। অর্থাৎ দুইজনের ভিতর তুলনা করা বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাতে মাং এর ব্যবহার হয়। ওকে, দেয়ার ইজ নো সিক্রেট বিটুইন আস, আমাদের দুজনের ভিতর কোনো গোপনীয়তা নেই। সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যামের মাঝে বসো। চুজ বিটুইন টি অ্যান্ড কফি, চা এবং কফির মধ্যে একটি বেছে নাও। দ্য ম্যাচ ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, খেলাটি ভারত ও পাকিস্তানের মধ্যে। অ্যামাং, দুইয়ের অধিক। ডিস্ট্রিবিউট দ্য চকলেট অ্যামং দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মাঝে চকলেট গুলো বিতরণ করো। হি ইজ পপুলার অ্যামং দ্য ভিলেজার্স, সে গ্রামবাসীদের ভিতর জনপ্রিয়। দ্যার ইজ আ থিপ অ্যামাং আস, আমাদের ভিতর একজন চোর আছে। আই ফাউন্ড দ্য বুক অ্যামাং দ্য পাইলস অফ পেপার, হ্যাঁ আমি কাগজের স্তূপের ভিতর বইটি পেলাম। ডিসকাস ইট অ্যামাং ইয়োর সেলফ, এটি নিজেদের মধ্যে আলোচনা করো। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার উপর ঘুরছে। দ্য বার্ড ইজ ফ্লিউ ওভার দ্য রিভার, পাখিটি নদীর উপর দিয়ে উড়ে গেল। দ্য গেম ইজ ওভার, খেলা শেষ। ওভার কোথায় বসে, বলছে মাথার উপর স্পর্শ না করে এক পাশ থেকে অন্য পাশ শেষ হওয়া বোঝাতে ওভার বসে। ওই যে গেম ইজ ওভার বলি না আমরা। আর কি, অবজেক্টকে স্পর্শ না করে উপর দিয়ে কোনো কিছু চলমান আছে বোঝাতে ওভারের ব্যবহারটা হয়। ঠিক আছে, এছাড়া এর এক পাশ থেকে অন্য পাশ কেমন জানেন? মনে করেন আপনি একজনকে খুঁজতে গেলেন, ফর এক্সাম্পল একটা গ্রামে গিয়ে বলছেন হোয়ার ডাজ রহিম লিভ হেয়ার, রহিম কোথায় বাস করে এখানে। কি বললাম? হোয়ার ডাজ রহিম লিভ হেয়ার। এখন একজন আপনাকে উত্তর দিচ্ছে, তার প্রতিবেশী হয়তো রহিম, তার বাড়ির সামনে একটা নদী আছে। তো সে বলছে রহিম তো নদীর ওই পারে থাকে, নদীর ওই পারে বাস করে। এপার না ওই পার, সে ব্রিজের ওই পার থাকে, সে খালের ওই পার থাকে। রহিম লিভস ওভার দ্য রিভার, রহিম লিভস ওভার দ্য ক্যানাল, রহিম লিভস ওভার দ্য ব্রিজ। এই যে ওই পার অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশ বোঝাতে এই ওভার প্রিপোজিশনের ব্যবহারটা হয়। আন্ডার, কোনো কিছু সরাসরি নিচে বোঝাতে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে। হি স্যাট আন্ডার দ্য ট্রি, তারা গাছের নিচে বসলো। দ্য রোড ইজ আন্ডার রিপেয়ার, রাস্তাটি মেরামতের আন্ডারে আছে, অধীনে আছে। হি ইজ আন্ডার প্রেসার, সে চাপের মধ্যে আছে। কিপ দ্য বক্স আন্ডার দ্য বেড, বাক্সটি বিছানার নিচে রাখো। তো এইভাবে হচ্ছে আন্ডারের ব্যবহার হয়। অতীতে নির্দিষ্ট কোনো সময় থেকে শুরু হয়ে এখনো কোনো কাজ চলছে বোঝাতে সিন্স এর ব্যবহার হয়। সিন্স মানে থেকে, মূলত পয়েন্ট অফ টাইম বোঝায়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভেন্ট সিন হিম সিন্স মানডে, আমি সোমবার থেকে তাকে দেখিনি। উই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010, আমরা 2010 সাল থেকে এখানে বাস করছি। সিন্স ইউ আর ইল টেক রেস্ট, যেহেতু তুমি অসুস্থ। সিন্স মানে কি, যেহেতু। প্লিজ টেক রেস্ট। এভার সিন্স হি হ্যাজ বিন হ্যাপি, তখন থেকে সে সুখে আছে। ইনটু, বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করছে। গতিশীল অবস্থায় কোনো কিছু বাইরে থেকে ভিতরে ঢুকতেছে বা অ্যাক্সেস করতেছে বোঝাতে ইনটু এর ব্যবহার হয়। হি জাম্পড ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল। কাম ইনটু মাই রুম, রুমের ভিতরে এসো। ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, অনুচ্ছেদটি ইংরেজিতে অনুবাদ করো। ওয়াটার টার্নস ইনটু আইস, পানি বরফে পরিণত হয়। pour some water into the glass, গ্লাসে কিছু পানি ঢালো। অ্যাবাভ, কোনো কিছু ওপরে, স্পর্শ না করে, হ্যাঁ উপরে স্থির অবস্থায় থাকে, এটা বোঝাতে অ্যাবভ হয়। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে। দ্য প্লেন ফিলু ওভার দ্য ক্লাউড, বিমানটি মেঘের উপর দিয়ে উড়ে গেল। হিজ ইনকাম ইজ অ্যাবভ 50,000 টাকা, তার আয় 50,000 টাকার বেশি বা উপরে। অনেস্টি ইজ অ্যাবভ অল, সততা সবকিছুর ঊর্ধ্বে। লুক অ্যাট দ্য সেন্টেন্স অ্যাবভ, উপরের বাক্যটি দেখো। আমি আবারও বলছি, অ্যাবভ মূলত এখানে একটা কথা বলছে, এটা রাইট, মানে অনেক উঁচুই কোনো কিছু আছে, অনেক উপরে, সূর্য আমাদের মাথার উপরে, সেরকম বোঝাতে অ্যাবভ এর ব্যবহার হয়। আরেকটা কথা আমি বারবার বললাম, উপরে কোনো কিছু চলমান মানে দৌড়াচ্ছে, একদম দেখা যাচ্ছে দৌড়াচ্ছে। যদিও সূর্য চলমান, তারপরেও কি আমরা একটা গ্লান্স কি দেখতে পারি যে সেটা দৌড়াচ্ছে? না, আমি এখন দেখতেছি সূর্য আমার মাথার উপর দাঁড়ায় আছে, সেটাই তো দেখি। এই জন্য এখানে অ্যাবভ ব্যবহার করতে হয়। ফ্যানটা আমার মাথার উপর ঘুরছে, যদি মুভিং করে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড।
কিন্তু ফ্যানটা স্থির অবস্থায় আছে আমার মাথার উপর, মাথার সাথে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় আছে, অ্যাবাভ এর ব্যবহার হয়, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। এটা সিচুয়েশন অনুযায়ী দিবেন। এই প্রেপোজিশন যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করলে মেজর কোনো মিস্টেক হয়, অ্যাবাভ এর পরিবর্তে ওভার ব্যবহার করলে, ওভার এর পরিবর্তে অ্যাবাভ ব্যবহার করলে, এটা যে কঠিন কোনো ভুল হয় এরকম না কিন্তু। একটা সেন্টেন্সে ভুলের জায়গা কোথায় জানেন? সাবজেক্ট এবং ভার্বে। সাবজেক্ট যে সঠিকভাবে বসাতে পারে না, আর সঠিক টাইম অনুযায়ী ভার্বের ফর্ম, টেন্স অনুযায়ী ভার্বের ফর্ম যে বসাতে পারে না, তারই মূলত ইংলিশের সমস্যাটা তৈরি হয়। সেটা স্পোকেন ইংলিশ বলেন বা রিটেন ইংলিশ বলেন। ভার্বটা প্যাসিভে আছে না প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম না পাস্ট ফর্ম বসাতে হবে, সেখানে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলাম। এই জায়গাটা নিয়ে যারা প্রবলেম ফেস করেন, মূলত এইটাই সমস্যা, এইটাই ভুল, এইটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর কোথাও না। এইসব প্রেপোজিশনের জায়গায় নিয়ে অনেকে অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলে, মাথা ঘামিয়ে ফেলে। বাট ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না কখনোই। অনের পরিবর্তে অ্যাবভ, অ্যাবভের পরিবর্তে ওভার, ওভারের পরিবর্তে অ্যাবভ, এটা বসালে যে মেজর কোনো মিস্টেক হবে বা ভুল হবে, বিশেষ করে স্পোকেনে, এটা না, কখনোই হয় না। রিটেন ইংলিশে বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফলো করে, ফোকাস করে, এক্সাম দেয়, সেই সব জায়গায় হয়তো কারেক্ট অ্যান্সার বা পারফেক্ট অ্যান্সারটা দিতে হয়। বাট স্পোকেনে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এগুলো মেজর কোনো মিস্টেক না, এগুলো এক্সটেনশনের পার্ট। এগুলো সাবজেক্ট আর ভার্ব বসানোর পরে যে অংশটা, সেইখানে অবজেক্টে নাউন বা প্রোনাউনের আগে মূলত এই প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো বসে। আমরা একটু সেন্স জেনে রাখলেই হয়। অনেকে এগুলো নিয়ে খুব বেশি চর্চা করে, খুব বেশি প্র্যাকটিস করে, পরে অন্য জিনিসগুলো তারা পারেন, ভুল করে ফেলে, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? যে বিষয়গুলো আমি আপনাদের যখন পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছি, আমি যখন আমি যখন আপনাদের আহ, 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 কিসের ক্লাস, মানে পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছি, তখন আমি বলছি না যে মেইন পার্টস অফ স্পিচ কোনটা, জিস্ট কোনটা। এ মিউট রাখেন, আনোয়ার হোসেন মনির মিউট রাখেন। মেইন পার্টস অফ স্পিচ কোনটা বা জিস্ট কোনটা, নাউন, প্রোনাউন এবং ভার্ব। এই কথাটা আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি। এই জায়গাটায় ফোকাস করতে হয়। বাকিগুলো এদেরকে কেন্দ্র করে হয়, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপজিশন হোক, কনজাংশন হোক, ইন্টারজেকশন হোক। তো এই জিনিসটা বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজ সহজে শেখা যায়। তো এদের উপর মানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা আপনারা জাস্ট এতটুকু একটু মনে রাখেন। সিম্পলি শেখেন, জেনারেলি শেখেন, দেখবেন ধরে রাখতে পারবেন। আর বেশি যখন মাথা ঘামাতে যাবেন তখন সবকিছু গুলিয়ে যাবে। অ্যাক্রোস, এক পাশ থেকে অন্য পাশে বা আড়াআড়ি বা রাস্তার উপরে বোঝাতে অ্যাক্রোস বসে। যেমন হি সম অ্যাক্রস দ্য রিভার, মানে সে সাঁতরে নদী পার হলো, নদীর এই পার থেকে ওই পার গেল, এরকম। দ্য ব্যাংক ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, ব্যাংকটি রাস্তার ওপারে, উল্টা দিকে। ড্র দ্য লাইন অ্যাক্রস দ্য পেজ, পৃষ্ঠার এপার থেকে ওপারে দাগ টানো। দ্য ব্রিজ গোস অ্যাক্রস দ্য ক্যানাল, এই ব্রিজটা এই খালের উপর দিয়ে ওই পার চলে গেছে, এরকম। বিষয়টা এরকম, হ্যাঁ। শি স্যাট অ্যাক্রস ফ্রম মি, সে আমার ঠিক বিপরীতে বসে আছে, বসেছিল। আফটার মানে পরে। কাম টু মিট মি আফটার 5 p.m, বিকাল 5টার পর আমার সাথে দেখা করো। দ্য ডগ রান আফটার দ্য ক্যাট, কুকুরটি বিড়ালটির পেছনে ছুটলো। ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইটিং, খাওয়ার পর হাত ধো। হু ইজ নেক্সট ব্যাটার আফটার হিম, তারপরে পরবর্তী ব্যাটার কে। নেম দ্য চাইল্ড আফটার হিজ গ্র্যান্ডফাদার, শিশুটির নাম তার দাদার নাম অনুসারে রাখো। নেম দ্য চাইল্ড আফটার হিজ গ্র্যান্ডফাদার। অ্যাগেনস্ট বিরুদ্ধে বা বিপরীতে। উই মাস্ট ফাইট অ্যাগেনস্ট কারাপশন, আমাদের দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই লড়তে হবে। ডু নট লার্ন এগেনস্ট দ্য ওয়াল, দেয়ালে হেলান দিও না, মানে দেয়ালের বিপরীতে ভার দিও না। হি ভোটেড এগেনস্ট হিজ প্রপোজাল, হ্যাঁ। সেইলিং এগেনস্ট দ্য উইন্ড ইজ হার্ড, বাতাসের বিপরীতে নৌকা চালানো কঠিন। সেইলিং পাল যেটাকে বলা হয়। ইট ইজ এগেনস্ট দ্য রুল, এটা রুলের বিপরীতে। অ্যালং মানে বরাবর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেপোজিশন, মনে রাখবেন। ALONG, অ্যালং মানে বরাবর, কোনো কিছু বরাবর। অর্থাৎ ওয়াক অ্যালং দ্য রোড মানে কি, রাস্তা বরাবর হাঁটো, মানে কি জানেন, ঠিক রাস্তা দিয়ে হাঁটবে, কিন্তু এদিক ওদিক যাবে না, বাগান টাগান দিয়ে ঢুকবে না, একদম রাস্তা দিয়ে হাঁটবে, এরকম, হ্যাঁ। ট্রিজ আর প্লান্টেড অ্যালং দ্য রিভার, নদীর পার বরাবর গাছ লাগানো হয়েছে, বরাবর, মনে রাখবেন। কাম অ্যালং উইথ মি, আমার সাথে এসো, ঠিক আমার সোজা আসবে, এরকম। আমার সাথে সাথেই আসবে, অন্যদিকে ঘুরে যেও না, এরকম, হ্যাঁ। মুভ অ্যালং প্লিজ, দয়া করে এগিয়ে যান। হি ব্রট হিজ ফ্রেন্ড অ্যালং, সে তার বন্ধুকে সাথে এনেছিল। বাহাইন্ড মানে বিহাইন্ড, পেছনে।
দ্য সান ইজ বিহাইন্ড দ্য ক্লাউড, সূর্য মেঘের আড়ালে। হু ইজ বিহাইন্ড দিস প্ল্যান, এই পরিকল্পনার পেছনে কে আছে? ডু নট টক ইল বিহাইন্ড সামওয়ানস ব্যাক, দ্য ট্রেন ইজ রানিং বিহাইন্ড টাইম, হি লেফট হিজ ব্যাক বিহাইন্ড। বিসাইড, বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে তাছাড়া, দুটো আলাদা শব্দ। গো অ্যান্ড সিট বিসাইড ইউর ফাদার, যাও এবং তোমার বাবার পাশে বসো। মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার, আমার বাড়ি নদীর পাশে। পুট দ্য চেয়ার বিসাইড দ্য টেবল, চেয়ারটি টেবিলের পাশে রাখো। শি স্টুড বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়েছিল। কিপ দ্য ফোন বিসাইড দ্য বেড, ফোনটি বিছানার পাশে রাখো, ফোনটি বিছানার পাশে রাখো। ডিউরিং, কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বা চলাকালীন বোঝাতে বসে। দ্য সান শাইন্স ডিউরিং দ্য ডে, সূর্য দিনের বেলায় কিরণ দেয়। ডোন্ট টক ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষা চলাকালীন কথা বলো না। উই ভিজিটেড সিলেট ডিউরিং দ্য সামার, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো একটা কাজ হচ্ছে। হি ফেল, এখানে আরেকটা ভার্ব আছে উইদিন, বলছি আমি সেটা। হি ফেল স্লিপ ডিউরিং দ্য ফিল্ম। নোবডি ওয়েন্ট আউট ডিউরিং দ্য স্টর্ম। থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, এক পাশ থেকে অন্য পাশে, মধ্যে দিয়ে যাওয়া। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল, ট্রেনটি টানেলের মধ্যে দিয়ে গেল। আই স হিম থ্রু দ্য উইন্ডো, আমি তাকে জানলার মধ্যে দিয়ে দেখলাম। হি গট দ্য জব থ্রু দ্য হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে জবটা পেল। উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট, আমরা বনের মধ্যে দিয়ে হাঁটলাম। রিড থ্রু দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, নির্দেশনাগুলো আদ্যপান্ত ভালো করে পড়ো। তো এখানে হচ্ছে থ্রু এর ব্যবহার। উইদাউট, ছাড়া বা ব্যতীত। আই ক্যান নট গো উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যেতে পারি না বা পারবো না। ডোন্ট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, ছাতা ছাড়া বাইরে যেও না। হি ড্রিঙ্কস টি উইদাউট সুগার, সে চিনি ছাড়া চা খায়। উই সলভড ইট উইদাউট এনি হেল্প, আমরা কোনো সাহায্য ছাড়াই এটি সমাধান করেছি। আ বডি উইদাউট আ সোল ইজ ডায়েড, আত্মাবিহীন শরীর মৃত। আ বডি উইদাউট আ সোল ইজ ডায়েড। প্রিপোজিশন ও, অফ, ও ডাবল এফ, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া বা দূরে যাওয়া বা বন্ধ করা বোঝাতে বসে। টেক ইয়োর শুজ অফ, তোমার জুতো খুলে ফেলো। দ্য সুইচ ইজ অফ, সুইচটি বন্ধ। হি ফেল অফ দ্য বাইক, সে বাইকটি থেকে পড়ে গেল। হি ফেল অফ দ্য বাইক। দ্য প্লেন টুক অফ, বিমানটি উড়লো। কিপ অফ দ্য গ্রাস, ঘাস থেকে দূরে থাকো। লুক আপ অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। গো আপ, আপ মানে কি? ওপরের দিকে বা গতি বা অবস্থা বোঝাতে। গো আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরে যাও। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। প্রাইস আর গোয়িং আপ, দাম বাড়ছে। লিফট ইউর হ্যান্ড আপ, তোমার হাত তোলো। মানে আপ মানে উপরে, অন মানে উপরে, কিন্তু পার্থক্যটা কি? এই যে হাত তুলতেছি একটা গতিশীল অবস্থায় উপরের দিকে উঠালাম, দ্যাট ইজ কল্ড, মানে দ্যাট ইজ দ্য ইউজ অফ আপ। লুক আপ দ্য স্কাই, এই যে উপর দিকে তাকাচ্ছি, মাথাটা উঁচু করছি, এই যে একটা গতির প্রয়োগ হচ্ছে উপরের দিকে কোনো কিছু বলতে। গো আপ দ্য স্টেয়ার, এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এই জায়গাটাতে মূলত আপের ব্যবহার হয়। স্ট্যান্ড আপ, এই যে বসে আছি, উঠে দাঁড়াচ্ছি, উঠে যাচ্ছি, তো এইখানে মূলত আপ এর ব্যবহারটা হয়। প্রত্যেকটার কিছু না কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আপনাদেরকে বুঝতে হবে। ডাউন, সিট ডাউন, নিচে বসো। দ্য সান ওয়েন্ট ডাউন, ওয়াক ডাউন দ্য স্ট্রিট, কাম ডাউন, রাইট ইট ডাউন, মানে একটা গতি দিয়ে নিচের দিকে অবস্থান বোঝানো। তাহলে আপ আর ডাউন পার্থক্য কি, আশা করি বুঝলেন। দেখেন, অ্যাট ভার্সেস ইন ভার্সেস অন, কি ডিফারেন্স? ছোট স্থান নির্দিষ্ট সময়ের জন্য অ্যাট এর ব্যবহার হয়। অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট 5 PM, অ্যাট নুন, অ্যাট দ্য স্টেশন। বড় পরিসরে, ইন ঢাকা, ইন বাংলাদেশ। মাস বা বছরের আগে, ইন 1998, ইন জানুয়ারি, ইন দ্য আফটারনুন। অন, অবজেক্টকে স্পর্শ করে উপরে থাকলে। অন দ্য টেবল, অন দ্য ওয়াল, অন সানডে, অন 21st February, অন দ্য বাস। বিটুইন অ্যান্ড অ্যামং, দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে, যেমন বিটুইন দ্য টু ব্রাদার, বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, বিটুইন টি অ্যান্ড কফি। অনেকের মধ্যে বোঝাতে অ্যামং বসে। অ্যামং দ্য স্টুডেন্টস, অ্যামং দ্য ভিলেজার্স, অ্যামং ইয়োর সেলফস। মনে রাখবেন এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য বলছে। ওভার, অ্যাবভ অ্যান্ড অন, পার্থক্য কি? ওভার, অ্যাবভ অ্যান্ড অন, স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। দ্য বুক ইজ অন দ্য টেবল, মাথার উপরে। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটা, এখানে ওভার, ওভার মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে। উপরে আছে বাট স্পর্শ করে নেই। অ্যাবভ হচ্ছে অনেক উঁচুতে। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্যটা আমাদের মাথার উপরে। আন্ডার, বিলো অ্যান্ড বিনিথ, আন্ডার হচ্ছে সরাসরি নিচে বোঝায় ডিরেক্টলি, যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিলো হচ্ছে পদমর্যাদা, অবস্থান বা স্তর, র্যাঙ্কের দিক থেকে নিচে বোঝায়, যেমন হিজ স্কোর ইজ বিলো অ্যাভারেজ ইন র্যাঙ্ক, লেভেল অর পজিশন। বিনিথ হচ্ছে নিচে, চাপা পড়া বা আড়ালে, বারিড অর হিডেন। আন্ডার, যেমন দ্য ট্রেজার ওয়াজ বারিড বিনিথ দ্য গ্রাউন্ড। ফর বা সিন্স,
এটা বললাম যে ধরে বোঝালে ফর বসে, সময়ের ব্যাপ্তি যেমন ফর 2 আওয়ার্স, ফর 3 ডেজ, ফর আ লং টাইম, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। আর সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় থেকে, যেমন সিন্স মর্নিং, সিন্স মানডে, সিন্স 2010, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অর্থাৎ ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম। ইনটু ভার্সেস ইন, ইন মানে ভেতরে, দ্য ফোন ইজ ইন মাই পকেট। আর ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে কোনো কিছু গতিশীল অবস্থায় প্রবেশ করতেছে। হি জাম্পড ইনটু দ্য রিভার, বাইরে থেকে সে নদীতে লাফ দিল, নদীর ভিতরে গিয়ে পড়লো, ওই যে গতিশীল অবস্থায় ভিতরে গেল। ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। একজন বাইরে থেকে দৌড়ায় ট্রেনে উঠতে যাচ্ছে, এই যে একটা গতিশীল অবস্থায় ভিতরে যাচ্ছে, একজন বলছে ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। হ্যাঁ, হঠাৎ করে একটা ছেলে আমার রুমে প্রবেশ করলো। হ্যাঁ, দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, এই যে বাইরে থেকে দৌড়ে এসে ভিতরে ঢুকলো। সো এটা মুভমেন্ট অর এন্ট্রি ফ্রম আউটসাইড, মুভমেন্ট অর এন্ট্রি ফ্রম আউটসাইড ইকুয়াল টু ইনটু। সো বাই, বাই এর মাল্টিপল ইউজ বলছে, পাশে বোঝাতে বাই বসে, সিট বাই মি যাতায়াতের মাধ্যম বোঝাতে হি গোস টু অফিস বাই বাস, কারো দ্বারা বোঝাতে বাই বসে, দা ওয়ার্ক ওয়াজ ডান বাই রহিম নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বাই বসে, সেন্ড দ্য রিপোর্ট বাই 5 PM 5টার মধ্যে রিপোর্টটি পাঠাও। প্রেপোজিশন অফ প্লেস, এখানে একটা ভিজুয়াল সামারি দিয়েছে। অন, টাচিং অন দ্য টপ সারফেস, অ্যাবাভ, অ্যাবাভ উইদাউট টাচিং, হ্যাঁ, আন্ডার, ডিরেক্টলি বেনিথ, বিলো, লোয়ার ইন লেভেল অর ল্যাঙ্ক। সো এগুলো আমি সবই বললাম, আপনার নিজেরা এবার একটু দেখে নিয়েন। হ্যাঁ, এটা কঠিন না। এখানে কিছু প্রেপোজিশনের কমন মিস্টেক দিয়েছে, যেমন হি ইজ গুড ইন ইংলিশ, কখনো গুড ইন হয় না, গুড অ্যাট ইংলিশ হয়। মানে এটা কেন বলছে এরকম, দেখেন, আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। সেই ইংরেজিতে একটা কবিতা লিখেছিল, হি রোট এ পোয়েম ইন ইংলিশ। মানে বিষয় বা সাবজেক্টের আগে ইন বসে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের আগে ইন বসে, তার মানে আমার ইংলিশের আগে অ্যাজ ইউজুয়াল ইন বসার কথা। কিন্তু গুড অ্যাট মানে দক্ষ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটার মানে যে কোনো সাবজেক্টে দক্ষ হওয়া বোঝাতে এখানে অ্যাট বসবেই বসবে। ওই যে বললাম না, যে রুলস এর বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট একটা মিনিং দেয়, যেটা আপনাকে মুখস্থ রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গুড ইন কখনোই হয় না, গুড অ্যাট হয়। তাহলে এই জায়গাগুলোতে অনেকে ভুল করবে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না জানে। এগুলো ওই যে বললাম বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে ব্যবহৃত হয়ে থাকে। সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। ইজ গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, এই ওয়ার্ডের অর্থ এইটা। আই হ্যাভ বিন হেয়ার সিন্স 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে এখানে আছি। তো এখানে ফর হবে, আই হ্যাভ বিন হেয়ার ফর 3 আওয়ার্স, ধরে বোঝালে ফর, থেকে বোঝালে সিন্স। যদি বলতাম সকাল থেকে আসি, তাহলে সিন্স মর্নিং এরকম বোঝানো যেত। ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য টু ব্রাদার্স, দুইজনের ভিতর হলে বিটুইন বসবে, তাহলে এখানে কি হবে, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স, দুইয়ের অধিক হলে অ্যামং বসবে। হি কেম ইন জাপান, এটা হয় না, হি কেম ফ্রম জাপান হবে, সে জাপান থেকে এসেছিল, থেকে বোঝাচ্ছে, এখানে বিচ্যুতি বোঝাচ্ছে। তো যাই হোক, আপনারা নিজেরা এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, যতটুকু বললাম। পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস আমি প্রোভাইড করব, এটা প্র্যাকটিস করেন, একটু ধৈর্য ধরতে হবে। দেখেন, ভাষা শিখতে গেলে ধৈর্য না ধরলে আপনি পারবেন না। আপনি একদিনে স্পিকিং করতে, একদিনেই আমি আপনাকে স্পিকিং এর ক্লাস, রাইটিং এর ক্লাস নিতে পারবো না, এটা সম্ভব না। আমি যে ল্যাঙ্গুয়েজটা আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর প্র্যাকটিস করে পারেননি, 2 দিন বা 3 দিনে পারবেন না। অনেকে ভাবে কি পেইড কোর্স করতে আমি আজকে হয়তো কথা বলা শুরু করবো, অধৈর্য হয়ে যায় না। আমি একটা টাইম আপনাকে দিয়েছি, উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমাকে একটা সিকোয়েন্স, একটা ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হবে, এই টাইমটুকু আমাকে দিতে হবে। অনেকে ধৈর্য থাকে না। আগামীকাল থেকে টেন্স এর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব, এবং সেখান থেকে এই টেন্স এর স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস, কনভারসেশন প্র্যাকটিস করানো শুরু করব। এই আজকের ক্লাস পর্যন্তই, বেসিক গ্রামারের ক্লাস এই পর্যন্তই থাকবে। এরপর যে গ্রামারের ক্লাসগুলো হবে সেটা স্পোকেন প্র্যাকটিস করানোর পর, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্লাসগুলো হবে, কেউ মিস করবেন না। আর এই যে ক্লাসটা নিলাম, এটা রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব, প্রত্যেকে ভালোভাবে এটা প্র্যাকটিস করে ফেলবেন। আর এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি নিয়েছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন, একটা বা দুইটা ক্লাস করেছেন, আমি দিয়ে দিব, 3-4টা ক্লাস আমি দিয়ে দিব, সেগুলো পারলে একটু দেখে নিবেন। মেইন স্পোকেনের ক্লাস মনে রাখেন আগামীকাল থেকে শুরু হবে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। আর আপনাদের কনভারসেশনের একটা আলাদা গ্রুপ আমি করে দিব, এখানে 2টা গ্রুপ থাকবে, আপনারা প্রত্যেকে গ্রুপ 2টাতে জয়েন করবেন, এটা আগামীকালই করে দেবেন। সো থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য